অংশগ্রহণ করবে, তাহলে আমি বেসিক্যালি আমিই নিব পরীক্ষাটা। ওর কাছ থেকে প্রশ্ন নিয়ে নিবনি। তাহলে তোমার 2 জায়গা থেকে প্রশ্ন হবে, হ্যাঁ, 2টা চ্যাপ্টার থেকে। তো এই ব্যাপারে কোনো কনফিউশন যেন না থাকে। আমি সাকিবকে বলেছি যে তোমাদের সাথে আলাপ করে তোমাদের কতটুকু সিলেবাস সে যেন বলে দেয়। তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে আসি স্যার আমাদের। সাকিব স্যারের কি থাকার কথা ছিল না এই মিডে? হ্যাঁ, নিশ্চয় ছিল, ওই জন্য বলেছে ও আমরা। স্যার, আপনি মনে হয় সিআর দ্বারা সিলেবাসটা কনফার্ম করেছিলেন। নতুন যে আপডেট স্লাইড 105 পেজের, ওটার 71 পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ, দিয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ক্লাসে চলে যাই। সেটা হলো আমরা পড়াচ্ছিলাম টক্সিকোলজি স্টাডি ইন অ্যানিমাল। তোমাদের কোন পর্যন্ত পড়িয়েছিলাম আমার ঠিক মনে নাই, সম্ভবত সোসাইটি অফ টক্সিকোলজি গাইডলাইন বলেছিলাম সম্ভবত। কি বলতো আতাউল্লাহ, আয়াতুল্লাহ, কি বলছিল, কত পর্যন্ত? কেউ বলতে পারবে? আসসালামু আলাইকুম স্যার, সরি স্যার, স্যার মাইকটা ওপেন হয়ে গেছিল ক্লাস বলতে। হ্যাঁ, বলো আবার। স্যার মাইকটা ওপেন হয়ে গেছিল স্যার। হ্যাঁ, ওপেন হোক, অসুবিধা নাই। কেউ কি বলতে পারবে যে কত পর্যন্ত পরে গেছিলাম? এটা আমি ইচ্ছে করে জিজ্ঞেস করি যাতে তোমরা আসলে ফলো করো কিনা লেকচার গুলো। দেখি কেউ মনে করতে পারো কিনা। হাসনাইন, বলো দেখি, এই আমরা কোন পর্যন্ত স্যার পড়েছিলাম? এসওটি থেকে শুরু হওয়ার কথা না, সোসাইটি অফ টক্সিকোলজি? সোসাইটি অফ টক্সিকোলজি, আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু করি তাহলে। হ্যাঁ, আমরা জি এখান স্যার, থেকে শুরু করি। এটা নিয়ে ডিসকাস করছিলেন গত ক্লাসে কিছুটা। হ্যাঁ, তাহলে আমরা, তাহলে এর পরের স্লাইডে আছে হলো এথিক্স ইন অ্যানিমাল রিসার্চ। আমরা একটু এথিক্স ইন অ্যানিমাল রিসার্চ গুলো দেখি। স্যার মিডের সিলেবাসে ওই 71 স্লাইডে একটা হচ্ছে ওই রিপেয়ারের ফ্লো চার্ট পড়ছে। তো আমরা যে তো ফ্লো চার্টটা পর্যন্ত পড়বো তাই না স্যার, নাকি ওগুলা? তার আগ আগ পর্যন্ত পড়লেই হবে। ফ্লো চার্টের আগ পর্যন্ত? আর ফ্লো চার্ট তো অত অল্প জিনিস হতে পারে না, ওটার ব্যাখ্যা তো পরের স্লাইড গুলোতে আছে। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। হুম, ফ্লো চার্টের হুম, ব্যাখ্যাগুলো তো স্যার পড়তে গেলে পুরো শীটটা কভার পুরোটা হয়ে করতে যায়। হবে, কাজে আপাতত ওটা স্কিপ করতে পারো আর কি। ঠিক আছে, সিলেবাসটা বুঝতে পারি নাই স্যার, সরি স্যার, যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা তাহলে আমি একটু ওপেন করি, আমার সুবিধা হবে। জি স্যার। তো দেখতে পাচ্ছ তো, তাই না? আমাদের আহ, যে পর্যন্ত রেখেছিলাম সেটা হলো 71 যদি বলি, তাহলে রিপেয়ার মেকানিজম শুরু হয়। জি স্যার, আমি কিন্তু ওটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু 71 এটাতে, গেলে রিপেয়ার শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এটা তো ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। তো আমাদের হুম। 69 পর্যন্ত তোমরা ধরো, 69 পেজ, 69 69। 69 হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিপেয়ারের আগ পর্যন্ত। ঠিক আছে। স্যার স্টেপ 4, এটা তো স্যার ওই 69 স্লাইডের মধ্যে পড়ে যায় না টপিকটা? হুম, এটা তো পড়বে। আমি আগ পর্যন্ত ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিপেয়ার হলো স্টেপ 4। হুম। আর ওটা হলো তার আগে স্টেপ 3 যেটা, হুম। অর্থাৎ স্টেপ 3টা কমপ্লিট হবে। ওই তো স্টেপ ঠিক ফোরটা আছে। বাদ যাবে। হুম, ঠিক আছে, তাহলে আমরা ঠিক সময়টা আছে। কাজে লাগাই। জি, থ্যাংক ইউ আমাদের স্যার। ছিল হলো ওয়েলকাম। আমরা ইথিক্স ইন অ্যানিমাল রিসার্চ, হয়তো তোমরা জানো ইথিক্স তো সব জায়গাতে আছে। যে কোনো গবেষণা করতে গেলে, সেটা ইভেন ইন ভিট্রো লেভেলেও, অর্থাৎ গবেষণা করতে গেলে ইথিক্স মেনটেন করতে হয়। ইথিক্স এবং ল কিন্তু আবার একটু আলাদা আছে, তাই না? ল এক ধরনের, ইথিক্স আরেক রকমের। তো যাই হোক,
অনেক ল করা হয় ইথিক্স গুলাকে, যাতে কি বলা যায়, যেগুলোকে মেনটেন করা যায় অনেক সময়। তো অ্যানিমেল নিয়ে কাজ করতে গেলে কিছু ইথিক্স এর বিষয় আছে। সেটা হলো যে অ্যানিমেল রাইট নিয়ে প্রচুর কথা হয়। সারা ওয়ার্ল্ডে এখন অনেক অ্যানিমেল ওয়েলফেয়ার ল তৈরি হয়েছে, বাংলাদেশেও আছে। তো অ্যানিমেল ইথিক্স এ যে জিনিসটা বলা হয় যে, যেহেতু তারা অ্যানিমাল এবং লিভিং অর্গানিজম, সো তারা একটা গুরুত্বপূর্ণ ক্রিয়েচার্স, যেটা খুব সফটলি এবং কি বলা যায় যে একটা কম্প্যাশন চিন্তা ভাবনা করে তাদেরকে হ্যান্ডলিং করতে হবে। কিছু মোরাল অ্যাটিটিউড আমাদের এখানে শো করতে হবে। আমি সরাসরি চলে যাই যে আসলে ইথিক্সে কি বলছে। ইথিক্সে যে বিষয়টা বলে সেটা হলো যে আহ, তোমার বেশ কিছু পয়েন্ট আছে। যেমন আমি প্রথমে যদি প্রথম পয়েন্টে আসি, সেটা হলো 3R ফলো করা হয়। 3R, 3টা R, ঠিক আছে। আর এখানে আসলে 8টা অ্যাব্রিভিয়েটেড একটা লেটার চলে আসছে, যেখানে আসছে হলো, যেটার মিনিং হতে পারে রিপ্লেসমেন্ট, রিডাকশন এন্ড রিফাইনমেন্ট। যদি আমি প্রথমে বলি যে রিপ্লেসমেন্ট, এটা ফলো করা প্রথমেই আসে। রিপ্লেসমেন্ট ফলো করতে হবে কিরকম? যদি এমন হয় যে অ্যানিমেল নিয়ে কাজ না করে একই রকমের রেজাল্ট পাওয়া সম্ভব, অথবা যেখানে অ্যানিমেলের প্রয়োজন নাই, চাইলে অন্য একটা মেথডেও করা সম্ভব, তাহলে রিপ্লেস করতে হবে। অর্থাৎ অ্যানিমেল নিয়ে কাজ করা ঠিক হবে না। এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন ধরো, যেখানে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করা দরকার, যে অবশ্যই একটা লিভিং বডি দরকার, তাহলে আমাদেরকে অ্যানিমেল মডেল লাগবে। কিন্তু যদি এমন হয় যে রিসার্চের অবজেক্টিভসটা আর একটু রিভিউ করলে দেখা যায় যে অ্যানিমেলের প্রয়োজন নাই, এটা হয়তো কম্পিউটেশনাল পদ্ধতি ফলো করলে অথবা ইনভিট্রো কোনো মেথড ফলো করলে করা সম্ভব, তাহলে সেই ক্ষেত্রে অল্টারনেট যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলো কনসিডার করতে হবে। সেটা আমাদের প্রথম প্রিন্সিপালটাই হলো ইথিক্স, এটা একটা প্রিন্সিপালও বলা যেতে পারে, যে রিপ্লেসমেন্ট করতে হবে। যদি কোনো গুড অপশন না থাকে, তাহলে অবশ্যই তো আর কিছু করার নাই। অপশন যদি না থাকে তাহলে তো আমাকে অ্যানিমাল ব্যবহার করতেই হবে। কিন্তু সেই ক্ষেত্রে পরের আর গুলো প্রযোজ্য হবে। কিরকম? দ্বিতীয় আর যেটা, সেটা হলো রিডাকশন। অর্থাৎ যেহেতু অ্যানিমেল আমার লাগবেই, কতগুলো লাগবে সেই সংখ্যাটা আমার সবচেয়ে মানে সর্বনিম্ন যে সংখ্যাটা নিলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা ফিজিবল হয়, একটা অ্যাকসেপ্টেবল লেভেলের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা সম্ভব হয়, তাহলে ঠিক মিনিমাম অতটুকু সংখ্যাটাই আমাদের নিতে হবে। কাজে এগুলো এক একটা গবেষণার ধরন দেখে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ধরনের গবেষণায় কতগুলো অ্যানিমেল লাগবে। আমরা যখন গবেষণা করি তখন সাধারণত আমরা এই চিন্তা ভাবনাগুলো মাথায় রাখি। অর্থাৎ যদি অ্যানিমেল নিতেই হয়, তাহলে যেটা করতে হবে যে সায়েন্টিফিক কোয়ালিটিটা মেনটেন করার জন্য ঠিক ন্যূনতম যতগুলো অ্যানিমেল প্রয়োজন হয়, আমাদের ততগুলো অ্যানিমেল নিতে হবে। আমাদের নেক্সট যে আর, সেটা হলো, চেঞ্জ হয় না কেন? আচ্ছা, নেক্সট আর হলো তোমার রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট, তাহলে আমরা প্রথম আর দেখলাম হলো রিপ্লেসমেন্ট, দ্বিতীয় আর হলো রিডাকশন, আর 3 নম্বর আর হলো রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট হলো সাফারিংসটা কমাইতে হবে। অর্থাৎ এটা এক একটা এক্সপেরিমেন্টের ধরন অনুসারে এই চিন্তাগুলো করতে হবে। যেমন কিছু এক্সপেরিমেন্ট যদি এরকম হয় যে আহ, আমরা মৃত্যুটা দেখতেছি যে কত লেভেলে মারা যায়, কাজে সেখানেও আমাদের খেয়াল করতে হবে যে সাফারিংস যেন বেশি না হয়। ইভেন অথবা এক্সপেরিমেন্ট করার পরে যদি তাদেরকে স্যাক্রিফাইস করার প্রয়োজন হয়, তাহলেও যেন বেশি সাফারিংস এর মধ্যে না যায়। যেহেতু সাকিব ফোন দিচ্ছে, যেহেতু ওকে ফোনটা একটু ধরে।
আচ্ছা, সাকিব আবার ফোন দিচ্ছিল যে স্যার আপনি এককভাবে নেবেন কিনা, আমি বলছি, না থাক, তুমি যেহেতু বলে ফেলেছো সমস্যা নেই। তাহলে এটা তো আমরা বুঝতেই পারলাম। আচ্ছা, আমরা এর পরের যদি যাই, এটাও আর হিসেবে ধরা যেতে পারে, কিন্তু নরমালি ধরে না, তবু আমরা মনে রাখার সুবিধার্থে আমরা রাখতে পারবো। চতুর্থ আর হলো রেসপেক্ট ফর অ্যানিমালস ডিগনিটি, অর্থাৎ প্রাণীদেরও তাদের একটা সম্মান বোধটা আমাদের দেখতে হবে, তাদের ডিগনিটিটাকে আমাদের রেসপেক্ট করতে হবে, কারণ দে আর লিভিং বডি। তো সেই ক্ষেত্রে আম, সেটা কিভাবে করা সম্ভব, অর্থাৎ তাদেরকে আমরা যখন আম, কি বলা যায় যে অ্যানিমেল হিসেবে ট্রিট করব, খেয়াল করতে হবে যেন তাদেরকে আমরা সেই সঠিক যত্নটা দিতে পারি। অর্থাৎ এক্সপেরিমেন্ট করা হবে এই জন্য তাদেরকে কেজিং করে ঠিকমতো খেতে দেওয়া হলো না, মানসিক টর্চার করা হলো, বা নানা ধরনের একটা এনভায়রনমেন্ট নষ্ট করা হলো, যে এনভায়রনমেন্টের কারণেই কিন্তু তাদের স্ট্রেসফুল কন্ডিশন হতে পারে। অর্থাৎ আমাদের যেটা করতে হবে, তাদেরকে কেয়ার নিতে হবে। হ্যাঁ, একটা প্রাণী হিসেবে, একটা প্রাণী হিসেবে তাদের কেয়ারটা নিতে হবে, তাদের ডিগনিটিটাকে আমাদের সমুন্নত রাখতে হবে। প্রাণী প্রেমিক কিন্তু এখন আগের তুলনায় অনেক বাড়ছে, মানুষজন কিন্তু আগের মতো না। আমি দেখছি যে তারা প্রাণীর প্রতি যথেষ্ট সংবেদনশীল। এটা হতে পারে যে মানুষ আহ, অনেক সচেতন হচ্ছে, শিক্ষিত হচ্ছে, তাদের আহ মানবিক গুণাবলী বাড়তেছে। এই জন্য আমরা প্রাণীর প্রতি চেষ্টা করব যতটুকু সম্ভব তাদের তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল করা। আচ্ছা, আমাদের এরপরে যে 5 নম্বর পয়েন্টে যাই, এটা মেইনটেইনিং বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক সময় অ্যানিমেল এক্সপেরিমেন্ট ল্যাবরেটরিতে করতে গিয়ে আমরা হয়তো ইকোসিস্টেমের উপর বড় ধরনের প্রভাব ফেলে দিতে পারি। সেটা হতে পারে যে জেনেটিক ম্যানিপুলেশনের মাধ্যমে, অথবা হতে পারে যে এমন কোনো টক্সিক এক্সপোজার করা হলো যেটা পরবর্তী তাদের যে অ্যানিমেল গুলোর যে পরবর্তী বংশ সেখানেও এফেক্ট করে। কাজে সেটা করা যাবে না। অর্থাৎ এখানে আমাদের মেনটেন করতে হবে যে বায়োলজিক্যাল যে ডাইভার্সিটি, এটা যেন কোনোভাবে নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের আছে হলো রেসপন্সিবিলিটি হোয়েন ইন্টারভেনিং ইন এ হ্যাবিটেট। হ্যাঁ, এগুলো ওই অর্থ পড়লেই বোঝা যাবে যে আসলে মিনিংটা কি। সেটা হলো যে আমরা অনেক সময় গবেষণা করার সময়, সব গবেষণার কথা বলছি না, এক একটা এক এক ধরনের গবেষণা, যেমন ধরো অনেক সময় বিভিন্ন ধরনের অ্যানিমেলের সাথে স্যাটেলাইট জিপিএস ট্র্যাকিং করে দেখা হয় যে তারা তাদের বায়োডাইভার্সিটি থেকে শুরু করে, তাদের ফুড হ্যাবিট থেকে শুরু করে, তাদের বিচরণ, কোন কোন এলাকায় তারা যাচ্ছে, সেখানকার ইকোসিস্টেমে তাদের কি ধরনের প্রভাব হচ্ছে, এ ধরনের এনভায়রনমেন্টাল সার্ভিলেন্সি পদ্ধতি ব্যবহার করেও কিন্তু অনেক সময় অ্যানিমেল নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে সেই যে ট্র্যাকিং সিস্টেম বা আমরা যেভাবে তাদেরকে মনিটর করতেছি, যে রাডার বা অন্যান্য বিষয়ে তার সাথে সংযুক্ত করতেছি, সেটা যেন তার স্বাভাবিক যে হ্যাবিটেট, তার যে স্বাভাবিক বিচরণ আহ, ক্ষমতা, তারপরে হলো প্রাণীদের মধ্যে তাদের যে সামাজিকতা নিজেদের মধ্যে, সেটা যেন কোনোভাবে এফেক্টেড না হয়। তো সেটা আমাদের খেয়াল করতে হবে। কনসিডারিং এন্ড ব্যালান্সিং সাফারিং এন্ড বেনিফিট, এটা যেরকম আমরা দেখেছিলাম রিফাইনমেন্ট, 3 নম্বর, আর তার সাথে কিছুটা মিল আছে। তবে এখানে একটা অতিরিক্ত বিষয় যোগ হয়েছে, সেটা হলো যদি বেনিফিট না থাকে তাহলে আননেসেসারি অ্যানিমেল নিয়ে এক্সপেরিমেন্ট করা ঠিক হবে না। অর্থাৎ কিছুটা রিস্ক বেনিফিট যে রেশিও, যেটা আমরা হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে হেলসিনকি ডিক্লারেশন মেনটেন করে আমরা যেটা করি, যেখানে বলা আছে যে রিস্ক এবং বেনিফিটের রেশিও ক্যালকুলেশন করে যদি বেনিফিট বেশি হয় রিস্কের তুলনায়, তাহলেই একমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল করা ঠিক হবে। একই ঘটনা অ্যানিমেলের ক্ষেত্রেও, যে আমাদের তার বেনিফিট এবং সাফারিং এই দুটোকে ব্যালেন্স করতে হবে, এবং কোনোভাবে যেন সাফারিং বেশি হচ্ছে বেনিফিটের তুলনায়, এটা যদি বেশি হয়, সেটা আমাদের অ্যানিমেল এথিক্স এর সাথে যাবে না। ওপেননেস অ্যান্ড শেয়ারিং অফ ডেটা অ্যান্ড ম্যাটেরিয়াল, এটাও অ্যানিমাল এথিক্স এর সাথে যায়। কিভাবে? অনেক সময় দেখা যাচ্ছে যে একই ধরনের এক্সপেরিমেন্ট রিপিট হয়ে যাচ্ছে,
অথবা অ্যানিমেল নিয়ে একটা গবেষণা করা হয়ে গেল কিন্তু সেই তথ্য উন্মুক্ত করা হয় নাই। তাহলে যেটা হচ্ছে যে হয়তো আরেকজন একই ধরনের এক্সপেরিমেন্ট করে অনেক অ্যানিমেল গুলোকে তারা হয়তো আহ, ক্ষতিগ্রস্ত অ্যানিমেল গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। এজন্য আমরা যে গবেষণাই করি না কেন অ্যানিমেল নিয়ে কোনো কাজ হলে সেটা পাবলিশ করতে হবে অথবা সায়েন্টিফিক কমিউনিটির সাথে শেয়ার করতে হবে। এখানে ডেটাটা আবদ্ধ করে রাখা যাবে না, তথ্য গোপন করা যাবে না, তথ্যগুলো পাবলিশ করতে হবে যাতে সবাই জানতে পারে যে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট অ্যানিমেল নিয়ে হয়েছিল এবং এই হলো তার রেজাল্ট। এতে যেটা সুবিধা হবে যে আননেসেসারি আরো এক্সপেরিমেন্ট ওই অ্যানিমেল নিয়ে আর একটা হবে না, রিপিটেশন হবে না এক্সপেরিমেন্ট গুলো। আরেকটা হলো রিকোয়ারমেন্ট অফ এক্সপার্টাইজ অন অ্যানিমেলস। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ভালো করে চিন্তা করলে হবে যে কিরকম, যে অ্যানিমেল হ্যান্ডলিং একটা আহ, বিষয় আছে, যে অ্যানিমেল হ্যান্ডলিং ইন রিসার্চ এই ব্যাপারে কিন্তু আমাদের ট্রেনিং নিতে হয়। আমাদের দেশে নাই ট্রেনিং, বিদেশে যেটা হয় যে যে কোনো আহ, কেউ যদি অ্যানিমেল নিয়ে কাজ করতে চায় তাহলে তাকে বিশেষভাবে ট্রেনিং নিতে হবে। কেন নিতে হবে? যাতে সে প্রপারলি অ্যানিমেলটা হ্যান্ডলিং করতে পারে। কাজে এই ক্ষেত্রে আমাদের একটা এক্সপার্টাইজ লাগবে, অ্যানিমেলের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে। মাইস কিভাবে ধরতে হয়, আমরা সাধারণত মাইস নিয়ে বেশি কাজ করি। কাজে মাইস বা র্যাট তাদেরকে কিভাবে ধরতে হবে, তাদের কতক্ষণ কেজিং এ রাখতে গেলে তাদের আলো এবং অন্ধকারের একটা ভারসাম্যর ব্যাপার আছে, রুমের টেম্পারেচার কেমন হবে, সেখানে তাদেরকে খাবারের পরিমাণটা কেমন হবে, কোন ধরনের খাবার দেয়া হবে, এই ব্যাপারে কিন্তু নলেজ দরকার আছে। যে কোনো অ্যানিমাল সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, আমরা এক্সপেরিমেন্ট করে ফেললাম, এটা ইথিক্স পারমিট করে না। ইথিক্স বলছে ইউ হ্যাভ টু বি এক্সপার্ট অন অ্যানিমেলস, তাদের অ্যাডিকুয়েট নলেজ থাকতে হবে। সেক্ষেত্রে ওই অ্যানিম্যাল স্পেসিস এর বায়োলজি সম্পর্কেও আইডিয়া থাকতে হবে, যে সে কিভাবে খাবার গ্রহণ করে এবং তার ভালনারেবল বিষয়গুলো কোন বিষয়, এগুলো আমাদের খেয়াল করতে হবে। 10 নম্বর আছে হলো ল এন্ড রুলস। এখন ল এবং রুলস একেবারে লাস্টে ইথিক্স এর মধ্যে চলে আসছে, কারণ আমাদের আইন মানতে হবে, এটা একটা ইথিক্স, যে আইন মানাটা, যে ল এবং রুল যদি থাকে, আমাদের স্টেট যে ল গুলো আছে এগুলো আমাদের মানতে হবে। যেমন আমাদের সম্ভবত প্রাণী রক্ষা আইন বা প্রাণী সম্পদ রক্ষা আইন এরকম সামথিং লাইক দ্যাট আছে, আমি অনেকদিন আগে খেয়াল করেছিলাম যদিও পড়িনি। বন্য প্রাণী সংরক্ষণ আইন এগুলো মনে হয় আছে। কাজে এই যে ল গুলো রাষ্ট্র আহ, 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 মানে তৈরি করে, এগুলো মানতে হবে এবং মানাটাও একটা এথিক্স এর পার্ট। কাজে আমার ধারণা তোমরা বিষয়টা ভালো বুঝতে পারছো। গুরুত্বপূর্ণ টপিক, মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো যে হোয়াট আর দ্য ethical consideration during use of animals in research। কাজে আমরা 10টা ইথিক্যাল কনসিডারেশন শিখলাম। এখন আমরা আসি যে যদি আমরা এক্সপেরিমেন্ট করতেই চাই তাহলে আমার what will be the choice of species। কাজেই ওই যে কোনো অ্যানিমেলে কিন্তু যে কোনো এক্সপেরিমেন্ট করার উপযুক্ত না, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা এখন কোন অ্যানিমেল নিব সেটা নির্ভর করতেছে আমার কোন ধরনের এক্সপেরিমেন্ট। যদি অ্যান্টি ইনফ্লামেটরি এক্সপেরিমেন্ট করতে চাই তাহলে একরকম, ডার্মাটোলজিক্যাল হলে আরেক রকম, মেমারি ইমপ্ল্যান্ট যেমন গোটের মধ্যে মেমারি ইমপ্ল্যান্টের স্টাডি করা হয়, ডগের মধ্যে করা হয় গ্যাস্ট্রিক এবং ক্যান্সার স্টাডি করা হয়, সোয়াইনের মধ্যে ডার্মাটোলজিক্যাল এবং করোনারি স্টেন্ট স্টাডি করা হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে আহ, কোন ধরনের এক্সপেরিমেন্ট করা হবে তার উপর ভিত্তি করে চয়েস করা হয় কোন স্পেসিস। তো আমি তোমাদের এখানে একটা টেবিল দেখাচ্ছি, মোটামুটি 6টা স্পেসিস, 6টা অ্যানিমেল, তাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এখানে বলা আছে। এবং এগুলো সাধারণত এই কয়টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেই জন্য এখানে দেখানো হচ্ছে। যেমন আমরা যদি মাউসের কথা বলি, মাউস এবং মাইস কিন্তু একটা সিঙ্গুলার একটা প্লুরাল নাম্বার। এখন মাউসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ অনেক, কারণ সব ধরনের
ল্যাবে দেখা যায় যে প্রথম এক্সপেরিমেন্ট করতে গেলে তারা ইঁদুর নিয়ে কাজ করে। কারণটা কি? সুবিধাটা কি? সুবিধা হলো যে এটা একটা স্মল সাইজ, কাজেই আমরা কোনো টেস্ট করতে গেলে আমাদের অনেক বড় লেভেলের অ্যানিমেলকে হ্যান্ডলিং করতে যে প্রবলেম, সেটা করতে হয় না। এবং মাইসে কিন্তু মাল্টিপল রুট অফ এক্সপোজার করা হয়, তাদেরকে ইনহেলেশন করানো যায়, ওরো গ্যাস্ট্রিক টিউব ব্যবহার করে তাদের ওরাল রুটে খাবার ব্যবহার করা যায়, রেকটাল রুটে ব্যবহার করা যায়। সো দেয়ার আর মাল্টিপল রুটস। এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে ট্রান্সজেনিক অ্যানিমেল বানানো হচ্ছে, কারণ মাইসের মধ্যে ট্রান্সজেনিক মাইস বানানোটা কম্পেয়ার টু আদার স্পেসিস সহজ, এবং তাদের ব্রিডিংও অনেক বেশি হয়। ব্রিডিং বেশি হওয়ার কারণে খুব দ্রুত আমরা ওই অ্যানিমেল গুলোকে যদি মেনটেন করতে চাই, বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে খুব অল্প সময়ের মধ্যে সেটা করা সম্ভব হয়। আরেকটা হলো যে তাদেরকে সহজে হ্যান্ডলিং করা যায়, তাদের রাখতে গিয়ে আমাদের ছোটখাটো স্পেস লাগে। There are lots of advantages. Still there are some disadvantages also. কিরকম? যে ব্লাড কালেকশন করাটা খুবই টাফ। তোমাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না। তো দেখা গেছে কি যে মাইস নিয়ে যখন কাজ করি, যদি কোনো কারণে তার ব্লাড প্রয়োজন হয়, আমি অবশ্য রিসেন্টলি মাইস নিয়ে করি না, আগে করতাম। তো ব্লাড নিতে হয় হলো লেজ থেকে, অন্য জায়গা থেকে রক্ত নেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন থেকে এই যে মাইসের বা র্যাটের যে লেজ থেকে রক্ত নিতে হবে, এটা তো জানতে হবে আগে। এটাও কিন্তু ইথিক্স এর একটা পার্ট ছিল, যে অ্যানিমেল সম্পর্কে জানা। আর ডিসঅ্যাডভান্টেজ হলো মাউসের মধ্যে রক্ত এমনি খুবই অল্প থাকে, এবং ওই লেজ থেকে নিতে গেলে খুব বেশি পরিমাণ রক্ত নেওয়া যায় না। র্যাট থেকে তাও যথেষ্ট নেওয়া যায়, র্যাট যেহেতু একটু বড় থাকে। মাউসের মধ্যে একটু কঠিন রক্ত নেওয়াটা। তারপর হলো যে টক্সিকোকাইনেটিক ইভ্যালুয়েশন করতে গেলে সংখ্যাটা একটু বাড়িয়ে দিতে হয়, মাউসের সংখ্যাটা একটু বেশি নিতে হয়। তো একইভাবে আমরা যদি অন্যান্য স্পেসিসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখি, তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো। কারণ আগে হলো ওদের সম্পর্কে জানতে হবে। যেমন র্যাট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাউস এন্ড র্যাট, এগুলো জানতে হবে। এবং এর মধ্যে গিনি পিগ আছে আরেক ধরনের। তো র্যাটের যেটা হয় অ্যাডভান্টেজ, মাউস র্যাট কাছাকাছি, কারণ দে আর স্মল ইন সাইজ, তাদেরকে সহজে হ্যান্ডলিং করা যায়, তাদেরকে ইজিলি গ্রুপিং করা যায়, মাল্টিপল রুট অফ এক্সপোজার এন্ড লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ ওই কাছাকাছি মাউসের তুলনায় র্যাট। তবে মাউসের তুলনায় র্যাটের কিছুটা হলে অ্যাডভান্টেজ আছে ব্লাড কালেকশনের ক্ষেত্রে, তবু অল্প ব্লাড, বাট যদি মাউসের সাথে কম্পেয়ার করি তাহলে বেশি। আচ্ছা, ডগ যদি আমরা ব্যবহার করি, তাতেও ডগকেও কিন্তু যথেষ্ট মানে অ্যাডভান্টেজ হলো সহজে হ্যান্ডলিং করা যায়, এখানে মাল্টিপল এক্সপোজার করা যায়, ইজি হাউজিং করা যায়। বাট ডিসঅ্যাডভান্টেজ হলো যে তোমার কুকুরের মধ্যে যে গবেষণা করতে গিয়ে, মূলত ক্যান্সারের গবেষণাটা বেশি করা হয়, গ্যাস্ট্রিক রিলেটেড। তারা কোনো ওষুধ খাইয়ে দিলে তারা বুঝতে পারে অনেক সময় ভমিটিং হয়, প্রন টু ইমেসিস, মানে অধিকাংশ ক্ষেত্রে তারা বমির সম্ভাবনা বেশি হয়। ডেফিনেটলি যেহেতু তারা মানুষের তুলনায় কি বলা যায় যে তাদের ফিজিওলজি একটু আলাদা, তো সেক্ষেত্রে টক্সিকোকাইনেটিক এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের হয়তো লার্জ কোয়ান্টিটি অফ টেস্ট আর্টিকেল প্রয়োজন হয়, এবং অনেক সময় যেটা হয় যে ডোজও কিন্তু অনেক বেশি পরিমাণ লাগে। অর্থাৎ হয়তো একটা এক্সপেন্সিভ ড্রাগ যদি আমরা সেটা টেস্ট করতে চাই, তাহলে দেখা যাবে যে ওই, যেহেতু তাদের ফিজিওলজি আলাদা, আমরা এর আগে বলেছিলাম যে হোয়াই দেয়ার ইজ এ ডিফারেন্স ইন টক্সিসিটি, বিকজ দেয়ার আর লটস অফ ফ্যাক্টর লাইক ল্যাক অফ টার্গেট, অথবা যে প্রোটিন, যে ড্রাগ অথবা কেমিক্যাল যে প্রোটিনের সাথে বাইন্ড করবে সেটার নেচারের পরিবর্তন হতে পারে। ঠিক একইভাবে অনেক সময় কিছু কিছু অ্যানিমেল আছে খুব দ্রুত ড্রাগ মেটাবলিজম করে ফেলে। ঠিক একইভাবে ডগের মধ্যেও আমাদের কোনো টেস্ট করতে গেলে ডোজ বেশি লাগে, সেক্ষেত্রে খরচটা বেশি বেড়ে যাচ্ছে। মাঙ্কি মাঙ্কি তো অবশ্যই খুবই ভালনারেবল, মানুষের কাছাকাছি প্রায়, জেনেটিক্যালি দে আর ভেরি ক্লোজ। আমাদের মাঙ্কি এবং শিম্পাঞ্জি প্রায় অ্যাভাব 95% জিনগত মিল আছে আমাদের সাথে। তো এই ক্ষেত্রেও যেহেতু ওই প্রাণীকেও আমরা সহজে কেজিং করতে পারি, এটা কোনো সমস্যা না।
হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের ডোজ বেশি লাগবে এবং মাঙ্কি এক্সপেন্সিভ। কারণ মাঙ্কি নিয়ে গবেষণা করতে গেলে এত সহজ না যে এত সহজে ব্রিডিং করা এবং তাদেরকে পাওয়া এত সহজ না। যেমন গ্লোব বায়োটেক কিন্তু একবার বন জঙ্গল থেকে মাঙ্কি ধরে নিয়ে গিয়ে কোভিড-19 এর ভ্যাকসিন বানাতে গিয়ে নানা ধরনের সমালোচনার সম্মুখীন হয়েছিল। তো হয়তো সরকারের কাছে অনুমতি নিয়েই করেছিল। তো আমার সুযোগ হয়েছিল ওদের ফ্যাক্টরিতে যাওয়া, ওরা নিয়ে গিয়েছিল। তো ওখানে দেখলাম যে ওই বানরগুলোকে কেজিং করে রাখা আছে। তো অবশ্যই এক্সপেন্সিভ, খুবই খরচ এবং এগুলো ব্যয়বহুল। তবে সুবিধা হলো যে দে আর ভেরি হোমোলজি টু হিউম্যান, মানে মানুষের কাছে খুব কাছাকাছি। কাজে অনেক ড্রাগের টক্সিসিটি মাঙ্কিতে যেটা হবে আমাদের হয়তো কাছাকাছি হবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? এটা হলো হাইলি স্পেশালাইজড হ্যান্ডলিং টেকনিক লাগবে। বানর তো নামই তো দেওয়া হয়েছে বানর, কাজে এত সহজ না, তাদেরকে হ্যান্ডলিং করাটা অনেক কঠিন। স্পেশাল হাউজিং লাগবে এবং এক্ষেত্রে অ্যানিমেল রাইট যে গ্রুপগুলো তারা বেশি সচেতন। যেহেতু যতই একটা প্রাণ বেশি কমপ্লেক্স এবং রিফাইন হয়, মানুষের কাছাকাছি চলে আসে, তখন আহ মানবিকতাও কিন্তু বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা বানর হত্যা করা আর একটা ইঁদুর হত্যা করা দুটো একরকম না। কাজে এখানে আমাদের এই ধরনের অ্যানিমেল যে রাইট গ্রুপ আছে সেটা খুব সোচ্চার। সেই ক্ষেত্রে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ যে চাইলেই মাঙ্কি নিয়ে কাজ করা যাবে না। সোয়াইন নিয়ে কাজ করা যায়। সোয়াইন মোস্ট ক্লিনিক্যালি রিলিভেন্ট ডার্মাল মডেল হিসেবে ব্যবহার হয়। সুবিধা হলো যে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন সহজে করানো যায়। আর ডিসঅ্যাডভান্টেজ হলো যে তোমার একই টেস্ট আর্টিকেল, মানে এখানে ডোজের কথা বলা হয়েছে, অথবা ওই ড্রাগ প্রচুর পরিমাণে লাগে, স্পেশালাইজড হ্যান্ডলিং টেকনিক লাগবে। তবে ভাস্কুলার অ্যাক্সেস খুব লিমিটেড, রক্তনালীগুলো খুঁজে পাওয়া একটু কঠিন। সেই ক্ষেত্রে আহ, যে ড্রাগ গুলো দিলে ব্লাড অ্যানালাইসিস করা প্রয়োজন হয়, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ সোয়াইনের ক্ষেত্রে। র্যাবিট খুব ব্যবহৃত হয়। র্যাবিট, আমি নিজে র্যাবিট নিয়ে কাজ করেছিলাম আইসিডিডিতে। আমি যখন মাস্টার্স থিসিস করি, তো র্যাবিটকে আর্সেনিক খাইয়ে দেখার চেষ্টা করেছিলাম যে হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস ইনসাইড দ্য র্যাবিট বডি। এবং পরবর্তীতে র্যাবিটকে অ্যান্টিঅক্সিডেন্ট খাইয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখলাম যে র্যাবিট দেখতে একটু মায়া লাগে, খারাপই লাগে, যাদেরকে যখন টক্সিসিটি স্টাডি করা হয় তারা কিন্তু খুবই সেনসিটিভ এবং খুব দ্রুত মারাও যায়। এটা মানসিক চাপেও মারা যায়। অনেক র্যাবিট আছে, র্যাবিটটা কেন জানো, দে আর ভেরি ভালনারেবল টু স্ট্রেস। বাট অ্যাডভান্টেজ হলো যে তাদেরকে সহজেই কেজিং করা যায় এবং তোমার সেনসিটিভিটি লেভেলও বেশ ভালো। বাট দে আর ভেরি প্রোন টু স্ট্রেস ইনডিউস মর্টালিটি। অন্য প্রাণীর তুলনায় র্যাবিটের মন খারাপ থাকলে মারা যায় বেশি। কাজে আমরা একটা আইডিয়া পেলাম, আমরা সব অ্যানিমেল নিয়ে পড়তে পারবো না, একটু একটা আইডিয়া নিলাম যে মাউস, র্যাট, ডগ, মাঙ্কি, সোয়াইন এবং র্যাবিটের ক্ষেত্রে দিজ আর দ্য মোস্টলি কমন স্পেসিস ইউজড ইন টক্সিকোলজিক্যাল স্টাডি অ্যান্ড দেয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আমরা একটু পড়লাম। আমরা এখন একটু দেখবো যে ইন ভিট্রো অ্যাসে গুলো কি কি হয়। তো ইন ভিট্রো মানে হলো যেটা ল্যাবরেটরিতে করা হয়, টেস্ট টিউবে করা হয়, অর্থাৎ সরাসরি অ্যানিমেল বডির মধ্যে করা হয় না, বাইরে করা হয়। এবং এটা সাধারণত সবচেয়ে বেশি হয় ইন ভিট্রো টেস্ট গুলো। ইভেন আমরা যদি অ্যানিমেল অথবা হিউম্যান থেকে কোষ নেই, জীবিত কোষ, সেগুলো নিয়েও যদি ল্যাবরেটরিতে কালচার করি, সেটাও কিন্তু ইন ভিভো হবে না, সেটাও কিন্তু ইন ভিট্রোই হবে, যদিও একেবারে লাইভ সেল। কিন্তু এই সেলগুলো যখন কোনো শরীরের ভেতরে থাকে তখন সেটা ইন ভিভো হয়ে যায়। আমরা বলতেছি ইন ভিট্রো। ইন ভিট্রো মানে তোমার শরীরের বাইরে হবে, এটা অর্থাৎ বায়োলজিক্যাল একটা শরীর থেকে, অর্থাৎ অ্যানিম্যাল, হিউম্যান এর বাইরে যেটা হবে সেটাই। কি কি ধরনের হয়, যেমন বায়োকেমিক্যাল এসে হয়, সেল বেস এসে হয়, টিস্যু অর্গান বেস এসে হয়, মাইক্রোবায়োলজিক্যাল এসে হয়। তো এগুলো হলো এক একটা ইন ভিট্রো টেস্ট। আমরা একটু স্পেসিফিক দেখার চেষ্টা করি, যেমন সেল লাইনের কথা বলি। সেল লাইন সারা ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আমি একটু ছবিতে দেখানোর চেষ্টা করি যে সেল লাইনটা আসলে কিভাবে তৈরি হয়। বাকি যে টেক্সট আমি স্কিপ করলাম, ওগুলো খুবই সিম্পল টেক্সট,
বোঝার জন্য বলেছি, তুমি আমরা ছবিটা দেখলে আমাদের জন্য সহজ হবে। যে সেল লাইন অর্থাৎ বাইরে পড়াশোনা করতে গেলে কিন্তু এটা বিশেষ করে যারা বায়োলজিক্যাল সাবজেক্টে পিএইচডি করতে যায়, রিসার্চ করতে যায়, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, ফার্মাকোলজি, তাদের কোনো না কোনোভাবে সেল লাইনে কাজ করতেই হয়। কিন্তু সেই সেল লাইনটা আসলে কিভাবে তৈরি হয়? এটা একটা ইনভিট্রো মডেল, সেল বেস মডেল। এটা ২ ভাবে হতে পারে। একটা হলো একটা অর্গান থেকে সেল কালেকশন করে সেটা সাব কালচার করা যেতে পারে। সেটা সাধারণত প্রাইমারি সেল কালচার বলা হয়। আর কিন্তু সেই সেলগুলাকে যদি সামান্য একটু মডিফাই করা হয়, তাহলে সেটা হয়ে যাবে সেল লাইন। প্রথমটা হলো প্রাইমারি কালচার। প্রাইমারি কালচারটা হলো অ্যাজ ইট ইজ, অর্থাৎ যদি এমন হয় যে কারো শরীর থেকে কিছু কোষ নেওয়া হলো এবং উইদাউট এনি মডিফিকেশন সেই কোষগুলোকে যদি কালচার করা হয়, তাহলে সেটা হলো প্রাইমারি কালচার। তো সাধারণত প্রাইমারি কালচার নিয়ে খুব বেশি গবেষণা হয় না ড্রাগের ক্ষেত্রে, সেল লাইন নিয়ে করা হয়। প্রাইমারি কালচার কেন করা হয় না? কারণ একটা সময় ওগুলো মারা যায়, ওগুলো আর ডিভিশন হয় না। হ্যাঁ, ওগুলার ওই যে দে আর মর্টাল, ইমমর্টাল নয়। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, ইমমর্টালিটি করার জন্য, অর্থাৎ কোষগুলো যাতে আরো বিভক্তি হতেই থাকে, যাতে গবেষণাটা কন্টিনিউ করা করা যায়। অর্থাৎ তুমি হয়তো একটা সেল লাইন তৈরি করলে, এরপরে আরো মানুষজন আসলো, গবেষক আসলো, তারাও এটাকে ব্যবহার করতে পারে, কনসিস্টেন্সি যাতে থাকে, তাহলে ওই সেল লাইনটা বাঁচিয়ে রাখতে হবে। এবং সেটাকে ইমমর্টালাইজ করা যায় কিভাবে? তাদের মধ্যে যদি ক্যান্সারের প্রবণতা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কোষগুলো কিন্তু আর একটা মানে কিছুদিন পরে যে মারা যাবে ব্যাপারটা এরকম না, তারা বংশবৃদ্ধি করতেই থাকে। সেটা হলো সেকেন্ডারি সেল কালচার। তো সেকেন্ডারি সেল কালচারে যেটা করা হয় যে কোষগুলোকে আলাদাভাবে নিয়ে সেগুলোকে ট্রান্সফরমেশন করা হয়। আমরা যদি নিচের দিকে খেয়াল করি, এই যে অর্গান হ্যাভিং এ টিউমার, আমরা টিউমার থেকেও নিতে পারি। যতক্ষণ এই জায়গায় টিউমার হয়েছিল সেই কোষ নিলাম, কিন্তু আমরা প্রাইমারি কালচার থেকেও কিন্তু আমরা নিতে পারি। কিভাবে? ওই প্রাইমারি যে সেল নিয়েছিলাম সেগুলোকে ট্রান্সফরমেশন করা সম্ভব। ট্রান্সফরমেশন করলে তাহলে তোমার সেল লাইন তৈরি হবে। যদি ট্রান্সফরমেশন না করি, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে এগুলো মারা যাবে। সাধারণত সারা ওয়ার্ল্ডে যেটা হয়, এগুলোকে ট্রান্সফরমেশন করা হয়, অর্থাৎ তাদেরকে ইমমর্টালাইজড করা হয়। তা আমার মনে হয় তোমরা বুঝতে পারবে সেল লাইন। এই যে টক্সিসিটিতে যেটা করা হয় ওই একই জিনিসই। এখানে যেটা ফ্লাস্ক দেখা যাচ্ছে, এই পাশে আমি মাউস দেখাচ্ছি। আসলে সরাসরি কিন্তু ড্রাগ মাউসের শরীরে না দিয়ে সেইখানে কি করা হচ্ছে, সেখান থেকে কোষ এনে সেই কোষগুলোকে কালচার করে দেন সেই কোষের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে টক্সিকোলজিক্যাল স্টাডি করা হয়। আচ্ছা, আমরা একটু পরে যাই যে ইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। ইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ইন অ্যানিমালস। ইকোলজি শব্দ তো আমরা মোটামুটি জানি যে প্রকৃতির সাথে, এনভায়রনমেন্টের সাথে এর একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করি তার চারপাশে যে এনভায়রনমেন্ট, সেখানে যে নানা ধরনের কেমিক্যাল ব্যবহৃত হচ্ছে এবং সেই কেমিক্যাল কোনো না কোনোভাবে অ্যানিমেলের শরীরে যাচ্ছে অথবা কোনো না কোনোভাবে আমাদের শরীরে আসতেছে। কাজে সেই ক্ষেত্রে এই ধরনের হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট করার জন্য অ্যানিমেল ব্যবহার করা হয়। অ্যানিমেল গুলোর মধ্যে এই ধরনের এক্সপোজার দিয়ে বোঝার চেষ্টা করা হয় যে তারা আমাদের শরীরে, অর্থাৎ এনভায়রনমেন্টে তারা যদি এক্সপোজার হয়, তাহলে আমাদের শরীরে তাদের ইফেক্টটা কিরকম হবে। এজন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ইন অ্যানিমেল। আমরা একদম ডিটেলসে যাব না। সেটা হলো যে কি আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমরা একটা উদ্দেশ্যগুলো দেখি। উদ্দেশ্য হলো যে ডিটারমাইনিং দ্য ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাবান্ডেন্স। প্রথম কথাই হলো যে কোন একটা কেমিক্যাল তার ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় এবং তার তার মানে অ্যাবান্ডেন্স এর বাংলা কি হবে,
অ্যাবান্ডেন্সের বাংলা হবে হলো সহজলভ্য। পরিত্যাগ করা, কি হতে পারে? পরিত্যাগ করা এরকম কিছু স্যার। এটা পরিত্যাগ হবে না। অ্যাবাউন্ডেন্স মানে প্রাচুর্যতা বেশি থাকবে। অ্যাবাউন্ডেন্স সম্ভবত, আমি ইংরেজি তোমাদের মতো অত এক্সপার্ট না। দেখি অ্যাবাউন্ডেন্স কি। অ্যাবাউন্ডেন্স দেখি গুগল কি বলে। প্রাচুর্যতা হবে। প্রাচুর্যতাই হবে না মনে হয়। দেখে ফেলছে অলরেডি আব্দুল আলিম। অ্যাবাউন্ডেন্স মিনিং গুগল যে এখন কি উপকার করছে মানুষের। প্রাচুর্যতা, হ্যাঁ। সেটা হলো যে আমি তোমাকে যেটা বোঝাইতে চেয়েছিলাম যে আহ, ধরো একটা এক্সপেরিমেন্ট করবে কিরকম। বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম নদীর পানি অন্যরকম কালার থাকে। তার কারণ হলো যে নদীতে কেমিক্যাল কোনো না কোনো ভাবে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির ওয়াস্ট প্রোডাক্ট, কেমিক্যাল, কার্সিনোজেনিক প্রোডাক্ট কিন্তু নদীর পানিতে অলরেডি আছে। বুড়িগঙ্গা নদীর পানি দেখো ভয়ঙ্কর কালো। আমার মনে হয় থাউজেন্ডস অফ কেমিক্যাল আছে। তো বুড়িগঙ্গার এই নদীর পানি কি বুড়িগঙ্গাতেই থাকে নাকি অন্যান্য নদীর দিকে যাচ্ছে? বা এই বুড়িগঙ্গা ঢাকা শহরের বাইরে যখন এই নদীটা যাচ্ছে চাঁদপুরের দিকে বা বরিশালের দিকে, তখন কি এই কেমিক্যাল যাচ্ছে না? যাচ্ছে কিন্তু। তাহলে এই কেমিক্যাল, এখানে আমার মাছ আছে, সেই মাছ আবার আমরা খাচ্ছি। কাজেই আমাদের কিন্তু এক্সপোজার হচ্ছে নানা ধরনের কেমিক্যাল। শুধু এই বুড়িগঙ্গার কথা বলবো কেন, সারা বাংলাদেশে তো প্রয়োজনীয়। ওই ইংল্যান্ডে স্কটল্যান্ডে থাকার সময় একবার হলো ওই গার্ডিয়ান পত্রিকা পড়তেছিলাম ওই মেট্রোতে বসে। তো মানে আমার পত্রিকা ফ্রি থাকে, মানে মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে বলা হয়। তো ভাবলাম যে ঠিক আছে, সময় আছে একটু পড়ি। তো পরে দেখলাম যে পড়ার আগেই প্রথমে একটা চোখ যায় না ছবির দিকে, ছবিতে দেখলাম যে কালো কালো পানি এবং লুঙ্গি পরা এক কালো লোক খালি গায়ে। তা আমি বললাম ঘটনা কি, এটা কোন জায়গার ছবি? পরে পড়তে গিয়ে দেখলাম যে ঢাকা বুড়িগঙ্গা। তো ওই ইউকে তে পত্রিকার মধ্যে ঢাকার বুড়িগঙ্গা নিয়ে একটা রিপোর্ট। তো ওটা পড়ে নিশ্চয়ই আনন্দ পেলাম না, বরং লজ্জিত হইলাম, কারণ অন্যরাও তো দেখবে এটা যে ঢাকার বুড়িগঙ্গা পানি তো কালোই, মানুষও কালো এবং খালি গায়ে এবং লুঙ্গি পরা। যাই হোক, লুঙ্গি জাতীয় পোশাক পরা যেতেই পারে, কিন্তু পানি যে কালো এটা তো ভয়ঙ্কর বিষয়। বুড়িগঙ্গার আশেপাশে কেউ গিয়েছো? তোমাদের কোনো অভিজ্ঞতা আছে? দেখেছো পানির রং কেমন? দেখছো একদম কালো। যদি দেখো যে একদম কালো। তা যাই হোক, আসল কথায় চলে আসি। এই যে নদী দূষণ, এটা তো ভিজুয়ালি আমরা বুঝতে পারলাম যে রং রং দেখে আমরা বুঝতে পারছি, কিন্তু এরপরে রং পরিবর্তন ছাড়াও তো দূষণ হচ্ছে। অসংখ্য দূষণ। আমরা যে বেঁচে আছি কিভাবে, এটা অদ্ভুত ব্যাপার। যে এত ঘটনা ঘটতেছে, আমরা যে বেঁচে থাকি, এটা কিন্তু আমাদের একটা রিয়েল, মানে কি বলা যায়, একটা মিরাকল ঘটনা। তো যাই হোক, এই যে পয়জনিং হচ্ছে এবং এই যে একটা কেমিক্যালের প্রাচুর্যতা বা চারদিকে যে ছড়িয়ে যাইতেছে, থাকার কথা না, এই পানিতে থাকার কথা না, তুমি হয়তো অবাক হচ্ছ যে না, এই কেমিক্যাল কিভাবে আসলো। আচ্ছা, এই ধরনের প্রবলেম যদি আমরা বের করতে চাই, একটা কেমিক্যাল কম্পাউন্ডের ডিস্ট্রিবিউশন শরীরে কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে বা প্রকৃতিতে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে এটা আমাদের ইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের একটা অন্যতম অবজেক্টিভস। আরেকটা হলো পপুলেশন ডাইনামিক্স। কথা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পপুলেশন গুলো তারা তারা হয়তো আহ, কি বলা যায় যে তাদের কিন্তু একটা পরিবর্তন আসে। হ্যাঁ, একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, অসুখের পরিবর্তন আসতেছে, প্রকৃতির পরিবর্তন আসতেছে, পরিবেশের পরিবর্তন আসতেছে, ডিজিজ ব্রেক থ্রো হচ্ছে। এগুলো আমাদের এক্সপেরিমেন্টের পার্ট। তারপর হলো স্পেসিস এর ইন্টারঅ্যাকশন গুলো দেখাও একটা পার্ট। অর্থাৎ একটা স্পেসিস থেকে কোন একটা ডিজিজ আরেকটা স্পেসিসে যাচ্ছেই নাকি। যেমন ধরো বাদুড়ের কথাই বলি। বাদুড় যদি ওই আহ, আখের রস খায়, তাহলে বাদুড়ের মাধ্যমে কিন্তু মানুষের শরীরেও কিন্তু ভাইরাস চলে আসতে পারে। যদি ওই বাদুড় ভাইরাসে এফেক্টেড থাকে, তাহলে আমরাও এফেক্টেড হয়ে যাব। এটা তো আগে তো আমরা জানতাম না, এখন আমরা জানি। এই জন্য রস খাওয়ার ক্ষেত্রে অনেকে সতর্ক থাকে। ঠিক একইভাবে একটা স্পেসিস থেকে একটা স্পেসিসে কিন্তু অসুখ ছড়িয়ে পড়তে পারে। মাঝে মাঝে প্যান্ডেমিক তৈরি হয়, যেমন বার্ড ফ্লু।
তারপর হলো ওই যে মুরগি বার্ড ফ্লু হলে মুরগি মারা যায়, তাই না? এখন রিসেন্টলি হচ্ছে না, কারণ মানুষ এখন অনেক সচেতন। তারপরে হলো ভ্যাকসিন আবিষ্কার করেছে, যারা পোল্ট্রি ফার্ম করেছে তারা রেগুলার ভ্যাকসিনেশন করে। কিন্তু একটা সময় কিন্তু বেশ ভয়ানক কন্ডিশন ছিল, মাঝে মাঝেই হয় এটা। কাজে ওই ধরনের স্পেসিস ইন্টারেকশনের জন্য দরকার। তারপর হলো এনভায়রনমেন্টাল সেন্স কতটুকু আসতেছে। অনেক মানুষই কিন্তু কাজ করতেছে এনভায়রনমেন্ট নিয়ে। এনভায়রনমেন্টের মধ্যে কি পরিবর্তন আসতেছে ডিউ টু দ্য পয়জনিং, তাহলে আমাদের অ্যানিমাল মডেল লাগবে। তারপর হলো কনজারভেশন এন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কনজারভেশন, ধরো একটা স্পেসিস কনজারভেশন আমরা করতে যাচ্ছি, দে আর ইন ডেঞ্জার, হ্যাঁ, তারা হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের বংশবৃদ্ধি হচ্ছে না, বা প্রকৃতির আহ, পরিবর্তনের সাথে তারা টিকে থাকতে পারতেছে না। কাজে ওই বিষয়গুলো এক্সপেরিমেন্টও কিন্তু পার্ট অফ দ্য অ্যানিমাল এক্সপেরিমেন্ট। তারপর আছে বিহেভিয়ারাল ইকোলজি, নাম দেখে বোঝা যাচ্ছে। তো আমরা মোটামুটি তাহলে 6টা অবজেক্টিভ আমরা শিখলাম। একটা হলো যে ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাবান্ডেন্স, পপুলেশন ডাইনামিক্স, স্পেসিস ইন্টারাকশন, এনভায়রনমেন্টাল সেন্স, তারপর হলো কনজারভেশন ম্যানেজমেন্ট আর বিহেভিয়ারাল ইকোলজি। এখন শুধু আমরা দেখব যে কমন অ্যানিমাল মডেল যেখানে ইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে ব্যবহৃত হয়। আমি কিন্তু এর আগে দেখেছিলাম যে নরমালি ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন ধরনের স্পেসিস ব্যবহৃত হয়, তাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এখন শুধু ইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের জন্য আমি আহ, 4-5টা স্পেসিসের নাম বলবো। প্রথমে আছে মাইস এবং রেড, খুবই কমন। জেব্রাফিশ, জেব্রাফিশ নিয়ে সাধারণত জেনেটিক টক্সিসিটি, মেটাবলিক ডিসঅর্ডার গুলো করা হয়। সবচেয়ে বেশি কাজ করা হয় হলো ড্রসোফিলা নিয়ে, ফলের মাছে। এটাকে বলা হয় ড্রসোফিলা মেলানোগাস্টাস, কে এরকম একটা নাম হবে আর কি, মেলানোগাস্টাস। তো এটা আহ, ফলের মাছি, এবং ফলের মাছি নিয়ে কিন্তু সর্বপ্রথম যে নোবেল প্রাইজ পাওয়া হয় জেনেটিক্সের, সেটা 1910 সালে। প্রথম নোবেল প্রাইজ পায় হলো আহ 1900 কত সালে, 1905 বা 10-এর দিকে। সেটা ছিল হলো শুধুমাত্র ডিএনএ এর বেজ আবিষ্কার, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। কিন্তু ওগুলো যে আসলে আমাদের বংশগতির সাথে বা আমাদের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত, সেটা সর্বপ্রথম থমাস হান্ট নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী, উনি ফলের মাছি নিয়ে কাজ করতে করতে হঠাৎ করে উনি লাল চোখের ফলের মাছি থেকে সাদা চোখের একটা ফলের মাছি পেয়ে যান। এবং এই যে ট্রেইটের যে পরিবর্তন, অর্থাৎ তার চোখ হলো ওয়াইল্ড টাইপ লাল কিন্তু তার চোখ সাদা হয়ে গেল, এবং তাদের মধ্যে মিটিং করে যে অফস্প্রিং তৈরি হলো, সেখানে 1:3 রেশিওতে আবারও লাল, প্রথমে 100% লাল মাছি পাওয়া গেল, কিন্তু পরবর্তীতে 1:3 সাদা মাছি পাওয়া গেল এবং লাল মাছি পাওয়া গেল। এটা মেন্ডেলের সূত্রের সাথে মিলে গেল, এবং প্রথম এক্সপেরিমেন্টাল এভিডেন্স ইন অ্যানিমেল দ্যাট জিনস আর দ্য বেসিস অফ হেরিডিটি। সেই জন্য ওই যে ড্রসোফিলা নিয়ে কিন্তু সেই গবেষণাটা হয়েছিল। আরেকটা সুবিধা হলো এদের ক্রোমোজোমের সংখ্যা কম, এবং সারা ওয়ার্ল্ডে যত ক্রোমোজোম রিলেটেড গবেষণা হয়, জেনেটিক পরিবর্তন নিয়ে যে গবেষণাগুলো হয়, সেটা হলো এই মাছি নিয়ে। আরো আছে হলো যদি অ্যাকোয়াটিক ইনভার্টিব্রেটস, অ্যাকোয়াটিক ইনভার্টিব্রেটস এটা আসলে আমরা ওটা চিনবো না, মানে ড্যাফনিয়া স্পেসিস, এগুলো নিয়েও অ্যাকোয়াটিক এক্সপেরিমেন্ট হয়। এছাড়া ফ্রগ অ্যান্ড স্যালামেন্ডার্স, স্যালামেন্ডার্স হলো ওই যে গিরগিটি টাইপের আর কি, এগুলো নিয়ে ইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট হয়। তাহলে আমরা 1, 2, 3, 4, 5টা অ্যানিমেলের কথা বললাম। আমার মনে হয় আজকে আমরা শেষ করে নাই দিয়ে আরেকটা ক্লাস হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে ইশরাত অথবা মারুফ, তোমরা আগের মতোই যারা যারা আজকে অ্যাটেন্ডেন্সে ছিল একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, পরে আমি এটা আপডেট করে নিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, পড়ালেখার বাইরেও প্রশ্ন করতে পারো, অথবা আজকে যা পড়ালাম সেখান থেকে প্রশ্ন করতে পারো। এনি কোশ্চেন ইউ লাইক। আর স্লাইডটা আমি আজকে দিয়ে দিব। তুমি ইশরাতের কাছে দিয়ে দিব নি, তুমি তাহলে সবাইকে দিয়ে দিও, ইশরাত জাহান। ওকে স্যার। হ্যাঁ, কিছু বলবে তাহলে রেখে দেই, নামাজে যেতে হবে আমাদের।
তোমাদের তো এরপরে আবার নামাজের পরে ক্লাস, তাই না? এখন তো আর কোনো ক্লাস নাই, আছে? এখন কোনো ক্লাস আছে? না স্যার, একেবারে 3টায় নামাজের পরে। তিনটায়। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ঈদের পরবর্তী শুভেচ্ছা আর কি, যদিও তোমার ঈদ মোবারক আগে বলতে পারতাম, ভুলে গেছি। তো তোমরা হয়তো এখনো সবাই ঢাকা ব্যাক করোনি, সাবধানে আসো। রাস্তাঘাটের যে অবস্থা দেখতেছি, আহ যদি রাস্তা ফাঁকা, কিন্তু তবুও কেন যেন এত মানুষ মারা গেল, 204 জন মানুষ মারা গেছে এই গত 8 দিনে। কাজেই সতর্ক থাকতে হবে, নিজেদেরই সতর্ক হইতে হবে। আইন আছে, আইনের প্রয়োগ নাই, কাজে সেই ক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। তোমরা সাবধানে যাতায়াত করবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।